প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি শোনার জন্য, দেখার জন্য। এর আগে নির্বাচনের দিন 12 তারিখে ভিডিও তৈরি করেছিলাম। তার বিষয়বস্তু ছিল বিপন্ন স্বাধীনতা। বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে যে খবরগুলো আমরা পেয়েছিলাম, তাতে আমাদের এই প্রতীতি জন্মেছিল যে জামাত এবং তার সহযোগী দলগুলো যদি জিততে না পারে এমন ব্যবস্থা তারা রেখেছে, অস্ত্রশস্ত্র এবং সন্ত্রাসী বাহিনী তাদের সঙ্গে রয়েছে, যারা নির্বাচনকে বানচাল করে দিতে পারে এবং দেশের মধ্যে একটা গৃহযুদ্ধের সূচনা করতে পারে। কিন্তু সে সমস্ত কিছুই হয়নি। না হওয়ার কারণ কি এ সম্পর্কে আমি বলতে চাই, তাদের কিন্তু সব রকম প্রস্তুতি ছিল। কারণ অনেক দিন থেকে আমরা শুনে আসছি যে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ, ISI এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন একত্রিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে এবং খোলাখুলিভাবেই সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা সবুজ ভূঁইয়া প্রকাশ্যে কথা বলেছিল যে 5ই আগস্ট 2024 সেদিন যদি শেখ হাসিনা পতন না ঘটত, তাহলে তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করবে। তাদের ভয় একটা আমাদের থেকে গিয়েছিল। কিন্তু 12 তারিখে যাই হোক, নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জামাত এবং তার অঙ্গ সংগঠনগুলো তাদের ভরাডুবি হয়েছে এবং বিএনপি 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। এর পিছনে একটা কারণ আছে বন্ধুগণ, সেটা একটু আমি আপনাদের কাছে খুলে বলব। তৃতীয় বিশ্বের রাজনীতি পর্যালোচনা করতে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, এই সমস্ত দেশগুলোর প্রত্যেকটি সরকারের পেছনে থাকে সামরিক বাহিনী। সামরিক বাহিনীর ইচ্ছা অনুসারে সরকার গঠিত হয়। সামরিক বাহিনী যতদিন ইচ্ছা করে সেই সরকার টিকে থাকে। তারপর সামরিক বাহিনীর স্বার্থ ক্ষুণ্ণ হলে সে সরকারকে বিদায় দিয়ে তাদের ইচ্ছামতো তারা সরকার গঠন, অথবা সামরিক বাহিনী নিজেরাই দেশের দায়িত্ব গ্রহণ করে। এটা আমরা পাকিস্তানের জন্ম লগ্ন থেকে, সেই ইস্কিন্দার মির্জার থেকে, আইয়ুব খাঁ থেকে, এহিয়া খাঁ থেকে দেখে আসছি। তার লেগেছি ধরে বাংলাদেশে 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আর্মি শাসন কায়েম করা হয়েছিল। এক আর্মি গেল, আরেকজন এলেন হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও মার্শাল ল জারি করে 9 বছর যাবৎ ক্ষমতা ভোগ করলেন। সেটা চলে গেল। তারপর বেশ কয়েক বছর বিএনপি এবং আওয়ামী লীগের সরকারের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল এবং মোটামুটি একটা গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালিত হচ্ছিল। তারপর 1/11-এর কথা আপনাদের মনে আছে। সেখানে সামরিক বাহিনী জেনারেল মঈনের হস্তক্ষেপে সরকার গঠন করা হয় এবং তারা প্রায় 2 বছর ক্ষমতায় থেকে একটা নির্বাচন দিয়ে চলে যায়, আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে এবং আওয়ামী লীগ প্রায় 15 বছর যাবৎ একটানা দেশ শাসন করে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে একটানা দেশ শাসনের মধ্য দিয়ে বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘটানোর পরও তাদের পরাজয়ের কারণ আমরা পরে উল্লেখ করব। আগে তাদের পতনের কারণটা বলি। 5ই আগস্ট 2024 সেদিন যদি সেনাবাহিনী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে থাকত, তাহলে যত আন্দোলনই হোক, ছাত্র জনতা বা যে সমস্ত রাজনৈতিক দল তখন ছিল, জামাত, বিএনপি, কারো ক্ষমতা ছিল না
শেখ হাসিনাকে দেশ থেকে উৎখাত করার, যদি আর্মির সমর্থন এবং আর্মি তাদের সঙ্গে থাকত। আমরা বিভিন্ন সূত্র মারফতে বারবার আমরা শুনেছি যে বর্তমান যিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয়, এবং আত্মীয় বলেই শেখ হাসিনা তাকে প্রধান সেনাপতি পরে তাকে নিয়োগ করেছিলেন, এ কথা আমরা শুনেছি। আবার বিভিন্ন সূত্র মারফত এটাও জানা গেছে যে এই জেনারেল ওয়াকার, ওনার বাড়ি শেরপুর, এবং তার পিতা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার বিপক্ষে ছিলেন, এবং জেনারেল ওয়াকার সাহেব তিনিও ছাত্র রাজনীতিতে জামাত শিবিরের পক্ষে একজন সমর্থক ছিলেন। আমাদের বোধগম্য হয় না যে একটা সরকার, প্রতিষ্ঠিত সরকার শেখ হাসিনা যারা 15 বছর দেশ শাসন করেছেন, তাদের ডিজিএফআই, এনএচআই, ডিবি, বিভিন্ন রকমের গোয়েন্দা বাহিনী থাকতেও তারা কেন বুঝতে পারলেন না যে সেনাবাহিনী তাদের বিপক্ষে চলে গেছে। দেশের এই আন্দোলনকে সমর্থন করবে সেনাবাহিনী, এবং শেখ হাসিনা তাদের কাছ থেকে কোনোরূপ সহযোগিতা পাবেন না। রীতিমতোভাবে সেনাবাহিনী একটা কাজ করেছে, শেখ হাসিনার জীবনটা রক্ষা করেছে জেনারেল ওয়াকার, এবং সেটা করেছে বিদেশি হস্তক্ষেপ, বিশেষ করে ভারতের হস্তক্ষেপে শেখ হাসিনাকে বিমানে করে, সামরিক বিমানে করে তাকে নিরাপদ আশ্রয় ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইটুকুই হয়েছে। তার পরবর্তীতে সেনাবাহিনী এই 1.5 বছর ধরে দেশের মধ্যে যত অরাজকতা, হত্যাকাণ্ড, জ্বালা পোড়াও, লুটতরাজ চলেছে, সে সমস্ত মব চলেছে, সে সমস্ত ক্ষেত্রে সেনাবাহিনী কোনোরূপ হস্তক্ষেপ করে এই আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করেননি, যার প্রেক্ষিতে এই সরকার, ইউনূসের অবৈধ সরকার 1.5 বছরের অতিরিক্ত সময় পর্যন্ত ক্ষমতায় টিকে যেতে পেরেছে। ইচ্ছা করলে জেনারেল ওয়াকার দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশটাকে রক্ষা করতে পারতেন, তিনি ক্ষমতা নিজে হাতে গ্রহণ করে। এটা তার জন্য কোনো অসুবিধাই ছিল না। কেন করলেন না? কোন শক্তির হস্তক্ষেপ তিনি সেটা করতে পারেননি, সেটা আমরা এখনও জানি না, পরিষ্কার নয়। ঠিক একই রকম কাণ্ড কারখানা আপনারা শ্রীলঙ্কার দিকে, মিয়ানমারের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে সেখানেও সেনাবাহিনীর ইচ্ছা মতো ক্ষমতার রদবদল হয়। পাকিস্তানের দিকে তাকান, দেখবেন জেনারেল জিয়াউল হক, তার শাসন ব্যবস্থা দেখবেন, জেনারেল মোশাররফের শাসনকাল, আইয়ুব খাঁ শাসনকাল, এহিয়া খাঁ শাসনকাল, এবং এই আর্মি শাসনের জন্যেই পাকিস্তানের এই সামরিক বাহিনীর লোভের কারণেই পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি, এবং আমার মতো নিশ্চয়ই অনেকেই সেটা বিশ্বাস করবেন। তো যাই হোক, সেনাবাহিনী বাংলাদেশের যে দুর্যোগ চলল 1.5 বছর ধরে, দেশের যে স্বাধীনতার চেতনা যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, যেভাবে দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হলো, যেভাবে আইন শৃঙ্খলা ধ্বংস হলো, সেটা ফিরিয়ে আনা কোনো সরকারের পক্ষে কতদিন লাগবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। তবে 12 তারিখে নির্বাচনের দিন সেনাবাহিনী এই নির্বাচনের সপক্ষে, নির্বাচন যে সুষ্ঠুভাবে হয় এই প্রচেষ্টা তারা গ্রহণ করেছিলেন, এবং আমি এটা দ্ব্যর্থহীন কণ্ঠেই বলতে পারি, জেনারেল ওয়াকারের যে ভূমিকা ছিল নির্বাচন সম্পন্ন করার জন্য, তিনি সেটা পেরেছেন এবং সফলতা লাভ করেছেন। এবং হঠাৎ করে আইন শৃঙ্খলার দিকে লক্ষ্য করার কারণে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার কারণে, যেটা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল আর্মি রীতিমতোভাবে ইউনিট সরকারকে সহযোগিতা করে, জামাতকে সহযোগিতা করে তাদেরকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করবেন, কিন্তু ঠিক তার উল্টোটা ঘুরিয়ে জেনারেল ওয়াকার চলে এলেন এমন একটা অবস্থানে যেখানে বিএনপি অত্যন্ত সহজে জনসমর্থন লাভ করে তারা 2/3 আসনে সংখ্যাগরিষ্ঠ নিয়ে জয়লাভ করতে পেরেছে।
যেভাবে হোক না কেন দেশের মানুষ অন্ততপক্ষে একটা ধ্বংসের হাত থেকে, একটা গৃহযুদ্ধের হাত থেকে এই মুহূর্তে রক্ষা পেয়েছে, এবং দেশটা আরও ধ্বংসের, ভয়ঙ্কর রূপে ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে, এবং আশ্বস্ত হয়েছে দেশের মানুষ। আমরাও অনেক আতঙ্ক থেকে এখন মুক্ত হয়েছি। বন্ধুগণ, এখন সেটা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের পালা। এ বিষয়ে আপনারা দেখবেন যে এই যে সাধারণ নির্বাচনের পাশাপাশি যে জুলাই আন্দোলনের যে শর্ত নামা তারা একটা তৈরি করেছিল, সেটাও কিন্তু হা না ভোটে পাশ করানোর একটা ব্যবস্থা। একই সঙ্গে সাধারণ নির্বাচনের সঙ্গে সেটা কিন্তু ভোটের রেফারেন্ডামে দেওয়া হয়েছিল, এবং যে রেজাল্ট পর্যন্ত আমরা শুনেছি তাতে হাঁ পক্ষ জিতে আছে। এখন বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার পর তারা ওই খসড়া চুক্তি, যেটা জুলাই আন্দোলনের যে শর্তগুলো, যেটা সনদ রূপে তারা প্রকাশ করেছে, সনদ পাস হবে কিনা সেটা বলার সময় এখনও আসেনি। এখন প্রধান বিষয় হচ্ছে ক্ষমতা হস্তান্তর। এখন ইউনূস সাহেব তো বহুত ফিকিরবাদী লোক। তিনি যেভাবে মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন, এবং 1.5 বছর ধরে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে সমস্ত কাজগুলো করেছেন, সংস্কারের নামে দেশের যে ক্ষতি করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করেছেন, শাসন বিভাগকে ধ্বংস করেছেন, সম্পূর্ণ প্রশাসন যন্ত্রকে একবারে রাস্তায় নামিয়ে অর্থনীতিকে শেষ করে দিয়েছেন দেশের। সেই মেটিকুলাস ডিজাইনের লোক সে ক্ষমতা হস্তান্তরের বেলায় কী করবেন আমরা জানি না। তবে প্রশাসনের একজন লোক হিসাবে আইন কানুন যেটা আমাদের জানা আছে, বাংলাদেশের সংবিধান অত্যন্ত পরিষ্কার এ বিষয়ে। নিয়মটা হচ্ছে, সেটা আমি একটু বলি, আপনাদের সামনে তুলে ধরি, ভুল হলে সংশোধন করে দেবেন আমাকে। এখন মেজরিটি পার্টি রাষ্ট্রপতির কাছে অ্যাপ্রোচ করবেন যে আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি, আপনি আমাদের থেকে সরকার গঠনের জন্য ডাকুন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য আপনি আমাদেরকে আহ্বান করুন। তারপর তাদের সংখ্যাগরিষ্ঠতা রাষ্ট্রপতির সামনে সেই তালিকা দেওয়ার পরে রাষ্ট্রপতি তাদেরকে সরকার গঠন করার জন্য বলবেন। সেই সরকার রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন। এভাবে হতে পারে। আবার সংখ্যাগরিষ্ঠ দলের মধ্য থেকে তারা উইদিন দেয়া এমপিস সংসদের মাধ্যমে একজন স্পিকার নিযুক্ত করে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সে স্পিকারের কাছ থেকে তারা শপথ গ্রহণ করতে পারেন। এভাবে ক্ষমতার হস্তান্তর হতে পারে। এখানে এই যে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকারের খুব একটা ভূমিকা আছে বলে মনে হয় না। এখন রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতা বলেই অন্তর্বর্তী সরকারকে ডিসচার্জ করে দিয়ে এই বিএনপিকে ডাকতে পারেন সরকার গঠন করার জন্য এবং শপথ গ্রহণ করার জন্য। এই নিয়ে এত ক্যাসাল করার, সংবাদ মাধ্যমগুলোতে যা শুনছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো আলাপ আলোচনা হচ্ছে, যা শুনছি, এত ক্যাসাল করার কোনো প্রয়োজন নেই, এত কথা বলার কোনো প্রয়োজন নেই। একদম সহজ সিদ্ধান্ত। রাষ্ট্রপতি এই অন্তর্বর্তী সরকারকে, এটা মেজরিটি পার্টি বিএনপি অ্যাপ্রোচ করার সঙ্গে সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকার ডিসচার্জ করে দিয়ে বিএনপিকে ডাকবেন, আমন্ত্রণ জানাবেন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে যেভাবে চান রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিতে পারেন। রাষ্ট্রপতি একজন স্পিকার নিযুক্ত করে তার মাধ্যমে শপথ গ্রহণ করাতে পারেন। তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়। আমরা আশা করি বিএনপি তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে সুন্দর একটা সরকার উপহার দেবেন, এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে আমাদের যে চেতনাগুলো এই 3 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলো পুনরুদ্ধার করেন। বিশেষ করে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি মহান মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, তার কাছে আমি অবশ্যই অ্যাপ্রোচ করি, অনুরোধ করতে চাই যে আপনি আপনার পিতার আদর্শ বুকে নিয়ে দেশ শাসন করবেন, এবং মুক্তিযোদ্ধাদের সপক্ষে, মুক্তিযুদ্ধের সম্মান ইজ্জত রক্ষা করে
যে উদ্দেশ্য নিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, যে চেতনা নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান পুনরুদ্ধার করে তাকে পুনঃপ্রতিষ্ঠা করা, এটা আমাদের সর্বপ্রথম দাবি। সেই সঙ্গে আমাদের দাবি 32 নম্বর, যেখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার যাকে আমরা বলি, সেই 32 নম্বরকে আপনি অবশ্যই পুনর্নির্মাণ করে তার সাবেক অবস্থায় ফিরিয়ে আনবেন। এইগুলো প্রথম কাজ হিসাবে, 1 নম্বর কাজ হিসাবে আপনি গ্রহণ করবেন। তারপর গণভবন, যেখানে আপনার মা দুইবার প্রধানমন্ত্রী হিসাবে যেখানে বাস করে গেছেন আপনাদেরকে নিয়ে, তার ইজ্জত রক্ষা করে তার যে ক্ষতি হয়েছে সে সমস্ত ক্ষতি পূর্ণ করে আপনি প্রধানমন্ত্রী হিসাবে সেই বাড়িতেই আবার আপনি গণভবনে বাসভবন হিসাবে আপনি সেটা ব্যবহার করবেন। তারপর ধীরে ধীরে, একবারে পারবেন না, ধীরে ধীরে মুক্তিযুদ্ধের চেতনাগুলো আপনি নিয়ে আসবেন। আর একটা আবেদন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কাছে থাকবে আমার, সেটা হচ্ছেন একজন বলিষ্ঠ এবং একনিষ্ঠ সচ্চরিত্র মুক্তিযোদ্ধাকে আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে মন্ত্রী হিসাবে নিয়োগ করবেন, যাতে তিনি মুক্তিযোদ্ধাদের স্বার্থগুলো দেখেন এবং মুক্তিযোদ্ধার প্রজন্মকে যুগের পর যুগ তাদের স্বার্থ রক্ষা করেন, তাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেন। এইগুলোই আর কি, আরও অনেক আছে। এরপর আরও 2-1 কথা বলবো 2-1 দিন পর। আপাতত এই পর্যন্তই। আপনার কাছে আমাদের আবেদন রইল, সেই সঙ্গে আপনাকে এবং আপনার দল জয়যুক্ত হওয়ার জন্যে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার মাধ্যমে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ আপনার মাধ্যমে আবার পূরণ হোক, এই আশা আমরা করি। আপনি কোনো রকম প্রশ্রয় দেবেন না, এই সমস্ত যারা স্বাধীনতার বিরোধী শক্তি আছে তাদেরকে কোনো রকম প্রশ্রয় আপনি দেবেন না। দিলে পরে আপনারও শেখ হাসিনার মতো যে ক্ষতি, শেখ হাসিনার যে দুর্গতি আজকে হলো, সেই দুর্গতি কিন্তু আপনার জীবনেও নেমে আসতে পারে। আপনি অনেক কষ্ট ভোগ করেছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন, 17 বছর পরবাসে অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটিয়েছেন, মৃত্যুমুখী মায়ের পাশে আপনি থাকতে পারেননি, আপনার জীবনে অনেক কষ্ট আছে, আমরা এগুলো বুঝি। আমরাও মায়ের সন্তান। আমি আমার চাকরি জীবনের অধিকাংশ সময় আমি বিএনপি সরকারের অধীনে চাকরি করেছি। আপনার মায়ের যখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, আমি অনেকবার তার প্রোটোকল করেছি, সেটা তার মৃত্যুর পর আমি তার আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করেছি, তাকে হাইস্ট স্থান দেওয়ার জন্য পরম প্রণামের কাছে প্রার্থনা করেছি। তো আপনাদেরও জন্য, আপনি আমার বয়সে অনেক ছোটো আমাদের, তবু আজকে আপনি দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সে সম্মান প্রদর্শন করে আপনার কাছে এই আবেদনগুলো রাখলাম। আশা করি আপনি দেশবাসীর কাছে, দেশের মানুষের কাছে প্রশংসা অর্জন করবেন, আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনার আদর্শ দিয়ে, আপনার জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে। আর একটা কথা বলি, আওয়ামী লীগের সঙ্গে কোনো বিরোধিতা করবেন না। আমরা আওয়ামী লীগের সমর্থক, স্বাধীনতার সপক্ষে শক্তি, জয় বাংলার লোক এবং মুক্তিযোদ্ধা, স্পষ্ট করিয়ে বলছি। আপনার পিতাও জয় বাংলার লোক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, আমিও জয় বাংলার লোক, আপনার পিতার মতোই মুক্তিযুদ্ধ করেছি। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেট বাহিনীর প্রধান ছিলেন, তারপর দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, মহামান্য রাষ্ট্রপতি। সেই সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, সেটা আপনার কাছে অনুরোধ। এবং সেই মা এবং পিতা উভয়ের আদর্শকে বুকে ধারণ করে আপনি এই বাংলাদেশটাকে, তারা যা দিতে পারেননি, আশা করি তার সন্তান তার থেকে অনেক বেশি কিছু বাঙালি জনগণকে দান করে যাবেন। আপনি এই আওয়ামী লীগকে স্বদেশে প্রত্যাবর্তন করিয়ে তাদের প্রতি সুবিচার করবেন। বহুত আওয়ামী লীগ কর্মী আপনারও পরিচিত, হয়তো আপনার আত্মীয়ের মধ্যে হবে, জেলখানায় তারা ধুকে ধুকে মরছে বিনা চিকিৎসা, তাদের খুব কষ্ট দেওয়া হয়েছে, বিনা অপরাধে তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন। আপনি আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তাকে আপনি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কারণ রাজনীতি করতে গেলে দেশে একটা শক্তিশালী বিরোধী দল লাগবে,
আশা করি আওয়ামী লীগ এবং বিএনপি এরাই পরস্পর, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এইভাবে যদি দেশ সে আমেরিকার মধ্যে রিপাবলিকান ডেমোক্রেট বা ইংল্যান্ডের মতো লেবার পার্টি অ্যান্ড কনজারভেটিভ পার্টি, এইভাবে যদি দেশ পরিচালিত হতে থাকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলাকে ফিরে পাবো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।